একেবারে নির্দ্বিধায় আমরা বলতে পারি যে নালন্দা বিশ্ববিদ্যালয় একটা বিস্ময়কর বিশ্ববিদ্যালয়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন। এই তালিকা বেশ দীর্ঘ। ফাহিয়েন, হিউয়েনসাং, ইৎসিং এর মতো চৈনিক পরিব্রাজক, আলিয়েমো মনো এবং ওইর মতো কোরিয়ান যে বুদ্ধ ভিক্ষু, তারা এখানেই অধ্যয়ন করেছেন শিলভদ্র। পরবর্তীকালে তিনি ওখানকার প্রিন্সিপাল হয়েছিলেন। অধ্যয়ন করেছেন গোপালের ছেলে ধর্মপাল। পরবর্তীকালে বাবার মতোই সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ধর্মপাল। হিউয়েনসাং যে বর্ণনা দিয়েছেন, অভূতপূর্ব বর্ণনা। তিনি বলেছেন 300 ফুটের উপর ছিল এর চূড়া, 10,000-এর ওপরে ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করত। সেন রাজত্বকালে এটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাওয়ার পরে এই পুনর্নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে, এবং গত 19শে জুন এটা আবার খুলেছে। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে এসেছেন আমাদের বন্ধু শঙ্কর। শঙ্করকে ভয়েস অফ বহুজন থেকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শঙ্কর। খুব ভালো লাগছে যে নালন্দার মতো একটা বিশ্ববিদ্যালয় আবার নতুন কলেবরে আত্মপ্রকাশ করতে চলেছে। এই গত 19 তারিখে উদ্ঘাটন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ছিলেন দেশ বিদেশের নানা অতিথিরা। নরেন্দ্র দামোদর দাস মোদী এটা উদ্বোধন করার পরে বললেন, मुझे तीसरे कार्यकाल की शपथ ग्रहण करने के बाद पहले 10 दिनों में ही नालंदा आने का अवसर मिला है। ये मेरा सौभाग्य तो है ही। मैं इसे भारत की विकास यात्रा के एक शुभ संकेत के रूप में देखता हूं। नालंदा ये केवल नाम नहीं है। नालंदा एक पहचान है, एक सम्मान है। नालंदा एक मूल्य है, नालंदा एक मंत्र है, गौरव है, गाथा है। नालंदा है उद्घोष इस सत्य का कि आग की लपटों में पुस्तकें भले जल जाएं, लेकिन आग की लपटें ज्ञान को नहीं मिटा सकती। अब इसकी पुनर्स्थापना भारत के स्वर्णिम युग की शुरुआत करने जा रहा है। নরেন্দ্র মোদীর এই দাবিকে কিভাবে দেখছেন? আজকে এনারা যেটা করছেন যে ইউনিভার্সিটি, যদিও এই ইউনিভার্সিটির পরিকল্পনা এনাদের নয়, যে বিশ্ববিদ্যালয় তার একটা উদ্বোধন করছেন, কিন্তু এর পরিকল্পনা 2010 থেকেই নেওয়া হয়। এখন এনারা যেটা করছেন, মোদী সরকার, আব্দুল কালাম আজাদ সেনের মতো দিগ্গজ পণ্ডিতরা ছিলেন, হ্যাঁ, তাদেরকে এটার সাথে ইনভলভ করা হয়েছিল, তারা এর সঙ্গে যুক্ত ছিলেন। ফলত তখন একটা অন্য ধরনের আশা তৈরি হচ্ছিল, কিন্তু আজকে পরিস্থিতিটা ঠিক সেরকম নয়। আজকে যে এই যে সরকার, বিজেপির যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এই সরকার যে খুব শিক্ষা দীক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এরকম প্রমাণ কিন্তু খুব পাওয়া যাচ্ছে না। বরঞ্চ উল্টো দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা এই যে ধরুন যে নয়া শিক্ষানীতি যেটা তারা পলিসি 2020 এই যেটা তারা চালু করলেন, সেখানে যেটা তারা সিলেবাস হিসেবে যে জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করছেন, পুরোহিত বিদ্যা,
জ্যোতিষ চর্চা, পুরোহিত বিদ্যা, মানে পুরুতগিরি। তো এবং সর্বত্র মোটামুটিভাবে তাদের ওই যে একটা কাল্পনিক প্রাচীন ভারত সম্পর্কে তাদের যে কাল্পনিক বক্তব্য, সেই কাল্পনিক বক্তব্য দিয়েই তারা তাদের এটা সাজাচ্ছেন আর কি। ফলত মনে হয় না যে এই যে ইউনিভার্সিটি, না না না, স্বর্ণযুগের কিছু সূচনা হবে বলে মনে হয় না। এর আরও কারণ আছে, যদি আপনি অনুমতি করেন তাহলে দু একটি কথা আমি আরও অবশ্যই বলি। প্রথমত আপনি দেখবেন সেটা হচ্ছে যে আমাদের যে নালন্দা মহাবিহার, আমাদের যে প্রাচীন নালন্দা মহাবিহার, এই নালন্দা মহাবিহার চালাতো কারা, আর আজকে এই ইউনিভার্সিটি চালাবে কারা, যদি এইটা আপনি তুলনা করেন তাহলে দেখবেন যে সেই সময় নালন্দা মহাবিহার মূলত চালাতেন হচ্ছে বৌদ্ধরা। প্রাচীন নালন্দা মহাবিহার তো তার পরিকল্পনা শুরু হচ্ছে সম্রাট অশোকের সময় থেকে, কিন্তু গুপ্ত পিরিয়ডে সেটা তো একটা চেহারা নিচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে ইউনিভার্সিটি চালানোর যে ভার সেটা কিন্তু বৌদ্ধদের দিয়েছিলেন, এবং তারপরে এই যে আপনার ধরুন এতগুলো শতাব্দী যে এটা চললো এবং গোটাটাই চালালেন হচ্ছে বৌদ্ধরা। এ কেন? এর পেছনে কিছু কারণ আছে, যে ভারতবর্ষের যে সামগ্রিক যে জ্ঞান বিজ্ঞান, তার যে চর্চা, তার যে ডেভেলপমেন্ট, তার যে বিকাশ, এই সমস্ত কিছু হয়েছে বৌদ্ধদের হাত ধরে। শুধু তো নালন্দা নয়, নালন্দার একটা নাম খ্যাতি ছড়িয়েছে বটে, কিন্তু নালন্দার পাশাপাশি অদন্তপুরী বা বিক্রমশিলা, একের পর এক ভারতবর্ষে যতগুলো যে লার্নিং সেন্টার অফ লার্নিং যেগুলো তৈরি হয়েছে, খুব নাম হয়েছে, সারা বিশ্ব থেকে লোক ছুটে এসছে, যেটা শিক্ষায় ভারতবর্ষের স্বর্ণযুগ বলে কথিত হয়েছে, এই গোটাটা করেছে হচ্ছে বৌদ্ধরা। এর যে পরিকল্পনা করেছেন সম্রাট অশোক, তো হঠাৎ করে সম্রাট অশোক তার পরিকল্পনায় এরকম শিক্ষা, এরকম সাংস্কৃতিক একটা পীঠস্থান, এই পরিকল্পনা তার মাথায় এলো কি করে? মোটামুটি তৃতীয় যে সংহতি কনফারেন্স, থার্ড কনফারেন্স হয়ে যাচ্ছে, তারপরে তো যখন একটা মৌর্য মানে অশোকের যে সাম্রাজ্য, অশোকের সাম্রাজ্য একটা খুব কংক্রিট চেহারা পাচ্ছে, এবং মূলত সেখানে হচ্ছে যে ধর্ম বিজয়ের কথাটা আসছে। এই যে ধর্ম বিজয়ের কথাটা আসছে মানেটা কি? মানে হচ্ছে যে আমি অস্ত্রের জোরে ধ্বংস করে, অস্ত্রের জোরে মানুষকে জয় করার বা একটা রাজ্যকে জয় করার আর করবো না। ভালোবাসার এবং ভালোবাসা যেমন, তেমনি তার পাশাপাশি জ্ঞান। বৌদ্ধরা তো ভিক্ষু এবং তারা প্রকৃত অর্থে জ্ঞান ভিক্ষু। গোটা ব্যাপারটা তো বুদ্ধিস্ট যে ফিলোসফি, সেটা তো দাঁড়িয়ে রয়েছে হচ্ছে যে অজ্ঞানতাই সকল দুঃখের কারণ, সুতরাং জ্ঞান অন্বেষণ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে তুমি যদি এই পৃথিবীর দুঃখ দুর্দশাকে বোঝাতে চাও তাহলে অনেক কিছু লাগবে, কিন্তু প্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ এই যে দ্বাদশ অনুষঙ্গ, যেটা 12 কজাল চেন, এই যে দ্বাদশ অনুষঙ্গে বৌদ্ধ যে সিস্টেম বা বৌদ্ধ ফিলোসফিক্যাল যে সিস্টেম, তার প্রথম শুরুই হচ্ছে অজ্ঞানতা থেকে। সুতরাং অজ্ঞানতাকে আপনাকে দূর করতে হবে। এইটা হচ্ছে যে জ্ঞান চর্চার, বুদ্ধিস্টদের যে জ্ঞান চর্চার যে চাহিদা, তার প্রথম শুরু হচ্ছে গৌতম বুদ্ধের এই ফর্মুলেশনটা থেকে। যার ফলে অশোক যখন ওই যে ধর্মবিজয়ের রাস্তা নিচ্ছেন, তখন আসলে করছেনটা কি দেখবেন আপনি, সেটা হচ্ছে যে তিনি আসলে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটাচ্ছেন সারা এই এত বড় জায়গা জুড়ে, একদম সেই সিংহল কোথা থেকে, মানে মগধ থেকে শুরু করে সেদিকে সিংহল পর্যন্ত। আমি যেমন কর্ণাটকে ওই যে মাস্কিতে তার শিলালিপি দেখছি, অশোকের শিলালিপি, সেখানে অশোক অদ্ভুত কথাগুলো বলছেন। সেটা হচ্ছে যে প্রজা পালন, তার যে নিয়মগুলো, সেগুলো মাস্কি শিলালিপিতে তিনি ব্যাখ্যা করছেন। কর্ণাটকের একটা ইয়েতে পাহাড়ে, সেখানে আপনি দেখবেন যে এত দূরে বিস্তৃত একটা জনপদ, কে তিনি একটা জায়গায় নিয়ে আসছেন কিসের জোরে? তিনি নিয়ে আসছেন হচ্ছে জ্ঞান বিজ্ঞান প্রসারের জোরে। ফিলোসফিক্যাল যে আইডিয়া, আমাদের যে দর্শনগত সাংস্কৃতিক মানোন্নয়ন, তার মধ্য দিয়ে তিনি বাঁচছেন আর কি। ফলত খুব স্বাভাবিকভাবেই তার একটা ইউনিভার্সিটির প্রয়োজন ছিল। তার সময় হয়তো সেটা হতে পারেনি। ধর্ম বিজয় শুরু করলেন, কল্যাণকর একটা রাষ্ট্র ভাবনা অশোকের মধ্যে কাজ করলো। এমনকি তিনি তার নিজের ছেলে, নিজের মেয়েকে
রাজকার্যের দায়িত্ব দিলেন না, অর্হত প্রাপ্ত হাজার হাজার ভিক্ষুদের সারা পৃথিবীতে প্রেরণ করলেন। ইজিপ্ট থেকে একেবারে শুরু করেছি চীন হয়ে একেবারে ইউরোপের সমস্ত জায়গায়, এবং সঙ্গে পাঠালেন একটা বোধি বৃক্ষের ডাল, ঠিক, অর্থাৎ ওটা হচ্ছে উইজডম ট্রি। এই ঘটনার পরে আমরা দেখলাম যে সারা ভারতবর্ষের দিকে সারা পৃথিবীর মানুষের একটা আলাদা ধরনের নজর আসতে শুরু করলো। ঠিক ঠিক। এবং এই নালন্দাকে গড়ে তোলার জন্য বুদ্ধ বিচরণ করেছেন, বিহার করেছেন। সেখানে ওই সময় অশোককে 500 বণিকেরা, মানে তারা 10 কোটি স্বর্ণ মুদ্রা দান করলেন যে আপনার 84,000 দেশনার জন্য এখানে সর্বশ্রেষ্ঠ একটি বিহার প্রতিষ্ঠিত। কিন্তু ঘটনাক্রমে এই যে পুরো ইতিহাসটা মহাবংশে লিখিত আছে, চায়না পরিব্রাজকদের সমস্ত জায়গায় লিখিত আছে, আমাদের ঐতিহাসিকরা সেটা জানেন, এমন নয় যে জানেন না। তারা হিউয়েনসাং পড়েননি এমন তো নয়, তারা ফাহিয়েন পড়েননি এমন তো নয়, তারা মেগাস্থিনিস পড়েননি এমন তো নয়, কিন্তু আমাদের ঐতিহাসিকরা এই বিষয়টাকে অস্বীকার করছে কেন? দেখুন, আসলে আমাদের আধুনিক যে ওই ইতিহাসবিদরা, তাদের মধ্যে অনেক পজিটিভ দিক আছে, তারা অনেক পজিটিভ দিককে ব্যাখ্যা করেছেন, সেটা ঠিকই, কিন্তু তার পাশাপাশি একটা নেতিবাচক জায়গাও আছে। সেটা হচ্ছে যে কাকে আমি ইতিহাস বলবো আর কাকে আমি ইতিহাস বলবো না, সেই প্রশ্নে তারা খুব ইউরোসেন্ট্রিক বলে আমার মনে হয়েছে। আমাদের দেশের যেই ইতিহাস, সেই ইতিহাস কিন্তু অন্যভাবে মানে রচিত হয়েছে। ধরুন, আপনি যদি এই যে চৈনিক যে পরিব্রাজকরা, তারাও যখন ইতিহাস লিখছেন, সেটা তো আমাদের দেশের লোক নন, তারা চীনের লোক। চীনের লোকেরা, আমি মানে কথিত আছে যে চীনের লোকেরা খুব ভালো রেকর্ড রাখতে পারেন। হ্যাঁ, ভারতীয়রা ফিলোসফিতে দক্ষ, চৈনিকরা রেকর্ডে দক্ষ, এটা তো হচ্ছে যে কথিত আছে। কিন্তু তারাও যখন লিখেছেন, সেখানে কিছু কিছু জায়গা আছে যে যেখানে তারা কিছুটা আবেগ আপ্লুত হয়েছেন, সেরকম তো কিছু জায়গা আছে। এখন ইতিহাস সবসময় না এইভাবে মিশে থাকে আর কি, ফ্যাক্টস এবং তার সঙ্গে আমি কীভাবে সেই ফ্যাক্টসকে দেখছি, এইগুলো মিশে থাকে। কিন্তু এটার কারণে যদি আমি গোটা মেটেরিয়ালটাকেই যদি আমি বাদ দিয়ে দিই, চাপা দিয়ে দিই, এটা ফালতু বলে দিই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তার সাথে সাথে ধ্বংস হয়ে যায়, অনেক উপাদান নষ্ট হয়ে যায়। এর পেছনে একটা খুব ইউরোপ কেন্দ্রিক ভাবনা আছে, মানে আমাদের যারা এরা রয়েছেন মডার্নিটির, এই যে আধুনিকতার পেছনে একটা অন্ধ ছোটা আছে। আমাদের দেশের যে লেখাপত্র, এমনকি মিথ আমি বলবো, তার মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাল মশলা আছে। এবং দেখুন, আজকে ভারতবর্ষের বৌদ্ধ ইতিহাসকে, আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের যে বৌদ্ধ ইতিহাস, সেই বৌদ্ধ ইতিহাসকে চাপা দেবার একটা স্বার্থও আছে। বেশ বেশ বেশ, কারণ আমি আসবো সেই জায়গাটা একটু পরে আসবো। আমি আসতে চাই এইখানটায় কেউ আলোচনা করেন, সেটা হচ্ছে যে এই যে ঐতিহাসিক পর্যটক, বিদেশি পর্যটক, স্কলাররা যে নালন্দাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিত, তার যে শিল্প কারুকার্য, তার যে মানে স্ট্রাকচার, তার বর্ণনা করেছেন, একেবারে কার্পণ্য করেনি শব্দের ব্যবহার। এবং সারা পৃথিবী জুড়ে ছাত্রছাত্রীরা সেখানে পড়তে আসছে। তাহলে পঠন পাঠনের মধ্যে এমন কিছু বিষয় তো ছিল যা পড়াশুনো না করলে সেই সময় যুগোপযোগী পড়াশুনো হতো না। কি এমন পঠন পাঠন ছিল নালন্দাতে যে সেগুলোকে প্রবেশিকা পরীক্ষায়, ঐতিহাসিকরা বলছে প্রবেশিকা পরীক্ষা এতটাই টাফ হতো যে 20 জনের মধ্যে 2 জনকে বেছে নেওয়া হতো। এত টাফ পরীক্ষা দিতেও কেন সারা পৃথিবীর স্কলাররা, শ্রেষ্ঠ স্টুডেন্টরা ওখানে আসতো?
দেখুন, এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে যখন ফুল ফ্লেজেড এটা চলছে, ইউনিভার্সিটি চলছে মোটামুটি 436 খ্রিস্টাব্দ, সেই সময়টা থেকে তো শুরু হয়ে গেছে। এবং আমরা দেখব সেখানে হচ্ছে যে খুব এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চালাচ্ছেন ইউনিভার্সিটিটা বৌদ্ধরা, আচার্য বৌদ্ধ, ফ্যাকাল্টি বৌদ্ধ, প্রায় 1500 ফ্যাকাল্টি রয়েছেন এবং তারা খুবই মানে উন্নত, মানে আমি বলবো যে তারা জ্ঞানে বিজ্ঞানে খুবই উন্নত, তারা লোকজন, খুব পণ্ডিত লোকজন। আপনিও শুরুতে বলেছেন যে সেখানে অনেক গুরুত্বপূর্ণ লোকজন ছিলেন, যেমন শিলভদ্র নিজেই ওখানকার আচার্য ছিলেন দীর্ঘদিন। তো এইখানে আপনি দেখবেন সেটা হচ্ছে যে গোটাটা বৌদ্ধরা কন্ট্রোল করছে, কিন্তু তার যে সিলেবাস, সেই সিলেবাসের ব্যাপ্তিটা শুধুমাত্র বুদ্ধিস্ট টেক্সট নয়, বুদ্ধিস্ট টেক্সট আছে, বুদ্ধিস্ট সমস্ত মানে 18টা বুদ্ধিস্ট সেক্ট বা ঘরানাতে তো বৌদ্ধরা বিভক্ত, তার সেইগুলির যে টেক্সট, তার যে বিনয় বা তার যে অন্যান্য যে পিটক, অভিধম্ম, কেউ মানে না, অভিধম্ম পিটক এগুলো আছে। কিন্তু এর পাশাপাশি আপনি দেখবেন ব্যাকরণ আছে, গণিত আছে, যেটা আপনার ভেষজবিদ্যা আছে, এবং যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে যে এই যে অ্যাস্ট্রোনমি। কারণ সেই সময় এই যে পরিব্রাজন দেখবেন, এইটা আর গোটা ব্যাপারটাই বুদ্ধিস্ট যে কালচার বা তাদের যে ফিলোসফি তার সঙ্গে যুক্ত। তারা যখনই পরিব্রাজন করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এনারা কিন্তু ভেষজের উপর নির্ভরশীল, আয়ুর্বেদের উপর নির্ভরশীল, জীবন ধারণের জন্য আয়ুর্বেদের উপর নির্ভরশীল। গৌতম বুদ্ধকে তো ভেষজ গুরু বলা হতো। এবং এই যে চরক সংহিতা যে গোটা ভেষজবিদ্য, এবং গোটাটা দাঁড়িয়ে রয়েছে চরক সংহিতা মানে তো কালেকশন, এই গোটাটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু বুদ্ধিস্ট মঙ্কদের যে অভিজ্ঞতা প্রসূত যে জ্ঞান ভেষজ বিদ্যা সম্পর্ক, সেইগুলোকে কালেকশন করার ওপর কিন্তু চরক সংহিতা গোটাটা দাঁড়িয়ে রয়েছে। এবং আপনি যদি দেখেন সেটা হচ্ছে কি বিপুল পরিমাণে জ্ঞান বিজ্ঞানের বিকাশ এই বুদ্ধিস্টরা সেই সময় করেছিলেন। এবং তারা গণিত থেকে শুরু করে সমস্ত আধুনিক স্থাপত্য শিল্প, কারণ সেই সময় ভারতবর্ষের স্থাপত্য শিল্প তো খুব বিখ্যাত, এবং আপনি তো বলছেন যে নালন্দার নিজেরই স্থাপত্য অপূর্ব। তো এই যে স্থাপত্য শিল্প সেই সময় শিখতে গেলে পৃথিবীর যে সেন্টারগুলো তার মধ্যে ভারত সেই সময় সর্বোৎকৃষ্ট। বার্ড আই ভিউ থেকে দেখলে মনে হবে যেন একটা এক গুচ্ছ পদ্ম তার কোরকের মতো ফুটে আছে নালন্দা বিহার। ঠিক। দেখুন, এইখানে না আমার একটা জিনিস মনে হয় যে আমরা আমি এই মডার্নিটির কনসেপ্টকে, আধুনিকতার যে ধারণা, তাকে আমি সবসময় প্রশ্ন করি আজকাল, যে আমাদের একটা ধারণা হচ্ছে না যে আমরাই উন্নত আর পশ্চাৎ এটা অনুন্নত, যত পেছনে যাব তত অনুন্নত। এই ধারণাটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। একদম। আপনি কি বলতে পারবেন সেটা হচ্ছে যে মানুষগুলো এগুলো করেছিল তারা খুব অনুন্নত ছিল, ফালতু ছিল, জঙ্গলি ছিল? আমাদের এই যে দেখার দৃষ্টিভঙ্গি, আমাদের প্রথমতই দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের দিনে কিছু হবে না। ঠিক। আমি একেবারে যেটা খুব আলোচনা হচ্ছে, সেই আলোচনা হচ্ছে কারা এইটা ধ্বংস করে দিল। সেখানে একেবারে পরিকল্পিতভাবে যেটা রাজনীতির বিষয়বস্তু হিসেবেও নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে মুসলমানরা এটাকে ধ্বংস করেছে। মুসলমানরা তুর্কিরা ধ্বংস করেছে। 21 জন সেনা নিয়ে নালন্দা এই অঞ্চলে আক্রমণ করতে এসে নালন্দাকে ধ্বংস করে দিয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই যে ভাষানো মানে প্রোপাগান্ডা, এটা কি ঐতিহাসিকভাবে কতটা সত্য? এখন মুশকিল হচ্ছে কি জানেন তো, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন না যে ঐতিহাসিকভাবে কতটা সত্য, এখন একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে। বড় বড় ঐতিহাসিকরাও, নামকরা ঐতিহাসিক, তারাও কিসের লোভে বা কিসের বশে আমি জানি না, তারা এমন কথা বলছেন যে কথাগুলোর মধ্যেকার কোনো সত্যতা থাকা খুব মুশকিল।
এমনকি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাও দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে যে তারা এটা হচ্ছে বৈদিকরা করেছে। এটাই এই সমস্ত দাবি হচ্ছে। আর্যদের আগমন হয়নি, আর্যরা এখান থেকে গেছে, এরকম নানান কিছু হচ্ছে। যেমন ধরুন এই যে ডিএন ঝারা পরিষ্কার বলেছেন, সেটা হচ্ছে যে এই বখতিয়ার খিলজি তো নালন্দা যানইনি, একদম তাই, জানিনি। এটা ডিএন ঝাড়দের অভিমত। অনেকেই বলেছেন যে এই ব্যাপারটা যেরকমভাবে দেখানো হচ্ছে এটা ঠিক নয়। ওই যে বোধি বৃক্ষ কতবার কাটা হয়েছে, কে করেছে এটা? শশাঙ্ক। ভারতবর্ষের ইতিহাস একটা শ্রেণী সংগ্রামের ইতিহাস। আমি যদি আমি এইভাবে দেখি আর সংগ্রাম না জাতি সংগ্রাম। এখন আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষে জানেন তো, সেটা হচ্ছে মার্কস যেভাবে আমরা যখন কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি না, তখন আমরা ওই পড়েছি যে প্রথম লাইনটাই হচ্ছে যে এ যাবৎকাল সমস্ত সমাজের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস, প্লিবিয়ান, প্যাট্রিসিয়ান, জার্নিম্যান, ফ্রিম্যান, তাদের মধ্যেকার লড়াই। এবার এইটা মাথায় নিয়ে যখন আমরা ভারতের সমাজের দিকে তাকিয়েছি, তখন তো আমরা প্লিবিয়ান, প্যাট্রিসিয়ান, জার্নিম্যান, ফ্রিম্যান খুঁজে পাইনি। নেই তো এখানে আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। তার মধ্য দিয়ে তো ভারতবর্ষের শ্রেণী উঠে আসছে, ভারতবর্ষের এই বর্ণ সংগ্রামের মধ্য দিয়ে, ভারতবর্ষের এই জাতের যে সংগ্রাম তার মধ্য দিয়ে। সুতরাং একদিকে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ডমিনেশন, মনু পরিষ্কার বলছেন যে ব্রাহ্মণরা সকল কিছুর মালিক, ব্রাহ্মণ বলে মালিক, তুমি কাজ করতে পারো, কিন্তু তার ফলটা ভোগ করবে হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা, বিকজ দে আর ব্রাহ্মণ অ্যান্ড ক্ষত্রিয়স, তাই তো? সুতরাং যেটা এটা শোষণ ছাড়া আর কি? মার্কস তো এটাকেই বলছেন, মার্কস ও ক্যাপিটাল এটাকেই শোষণ বলছেন। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে? ভারতবর্ষের শ্রেণী সংগ্রাম কিন্তু ভারতবর্ষের এই বর্ণ সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু বিকশিত হচ্ছে। সুতরাং সেখানে আমরা দেখছি সেটা হচ্ছে যে কুমারিল ভট্টরা পরিষ্কারভাবে রাজন্য পক্ষের পক্ষ নিয়েছেন, এবং তারা শূদ্র এবং বৈশ্যদের যে লড়াই, তারই তো থিওরিটিক্যাল বা ফিলোসফিক্যাল এক্সপ্রেশন ছিল বৌদ্ধ তত্ত্ব। সেই কারণে তো বৌদ্ধ তত্ত্ব অত বেশি করে জনপ্রিয় হচ্ছে ডাউন টোডেন লোকেদের মধ্যে। তার বিরুদ্ধে সবথেকে বড় লড়াই করেছিলেন হচ্ছে এই কুমারিল ভট্টরা। একদিকে যেমন থিওরিটিক্যাল লড়াই করেছেন, কুমারিল ভট্ট খুব বড় তার্কিক ছিলেন। একদিকে কুমারিল ভট্টরা যেমন তারা থিওরিটিক্যালি লড়াই করছেন, এবং অন্যদিকে তারা সরাসরি ফিজিক্যাল লড়াই যাকে বলে আর কি। শঙ্কর তো একদিনে জন্মান না, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এই ব্যাকগ্রাউন্ডের আঁচ কিন্তু আপনি হিউয়েন সাং পাচ্ছেন, তার যে ওয়েস্টার্ন রেকর্ডস অফ দি ওয়েস্টার্ন রিজিয়ন্স। ফাহিয়েনের সময় যে অ্যাকাউন্ট ফাহিয়েন তৈরি করেছে, সেখানে যে বুদ্ধ বিহারের তালিকা তিনি দিচ্ছেন, হিউয়েন সাং এর সময় সেটা কমে যাচ্ছে। ঠিক, সেখানে শৈব মন্দির, অনেক শৈব মন্দির দেখা যাচ্ছে। এবারে কি হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে ভারতবর্ষ সেই সময় জ্ঞান বিজ্ঞান, কেন আজকে মোদিরা এটা করতে পারবে না, সেই কারণে বলছি। এই যে জ্ঞান বিজ্ঞানের কথা যেটা বলছেন, আমি যেটা পড়েছি সেটা হচ্ছে যে এই যে ভারতবর্ষের দিকে সেই সময় মানুষ শুধু মেটেরিয়াল বা সম্পদের লোভেই আসতো না, তো জ্ঞানের জন্যও আসতো। জ্ঞানের বিকাশও ভারতবর্ষে সেই সময় ঘটছে তো। এবং এখনো অবধি চীনে ভারতকে বলা হয় ইন্দু। এই ইন্দুটা কিন্তু হিন্দু থেকে আসেনি। এই ইন্দু মানে হচ্ছে চাঁদ। চাঁদের যে আলো যা জগৎকে আলোকিত করছে, ভারতকে তারা সেই হিসেবে কিন্তু ওই চাঁদের আলো হিসেবে দেখতো, বিকজ অফ দ্য বুদ্ধিস্ট ফিলোসফি এবং বুদ্ধিস্ট কালচার, এবং তার যে বৌদ্ধ যে জ্ঞানান্বেষণ, সেই কারণে। তো এইটাকে তারা ধ্বংস করছেন, ভারতবর্ষের লোকেরাই, বিশেষ করে রাজন্য বর্গের লোকেরাই তারা এটাকে ধ্বংস করছেন। সো এবারে তারা চাপিয়ে দিচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে মুসলিম যারা মুসলিম আক্রমণকারীরাও কোথাও আক্রমণ করেননি, তা তো না, আক্রমণ তো করেছেন। এই যে অদন্তপুরীতেও তো একটা বখতিয়ার খিলজি ভেঙে দেওয়া হয়েছে, বখতিয়ার খিলজিরাই করেছেন, সেনা শিবির ভেবে আক্রমণ করেছিলেন অদন্তপুরী বিহারকে। কিন্তু তুমি যখন একটা ফ্যাক্ট বলছো, নালন্দা নিয়ে যদি কথা হয়, তাহলে নালন্দা খুব বখতিয়ার খিলজি, এটা সবকে কোনো সেই হিসেবে প্রমাণ নেই। বরঞ্চ এদের আক্রমণের কথা আছে, শশাঙ্ক থেকে শুরু করে কুমারিল ভট্টদের তো ব্যাকগ্রাউন্ডে তারা সাজাচ্ছেন গুটি। সেনদের সময় একটা কৈবর্ত বিদ্রোহ শুরু হয়। সেনদের সময় কৈবর্তদের নিয়ে সেনেরা নালন্দাকে আক্রমণ করতে চলে যায়। ঠিকই তো, ঠিক। কৈবর্তদের খেপিয়ে দেওয়া হয় যে সম্রাট অশোক তোমাদের কেবট ভূমি থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে, সম্রাট অশোক তোমাদের বিপক্ষে ছিল, নালন্দাতে সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছে, সুতরাং ধ্বংস করবে। ঠিক ঠিক। কৈবর্ত মানে হচ্ছে এই যারা জেলে কৈবর্ত, তারা গঙ্গাতে নৌকা যোগে
বিহারের ওখানে গিয়ে নালন্দা ভেঙে চুরে আবার সেনরা আমরা এগুলো পাচ্ছি বৃহৎবঙ্গের ইতিহাসে, এবং নিহারঞ্জন রায় এগুলো লিখছেন। হ্যাঁ, আরও একটা দিক থেকে আমার মনে হয় এটাকে একটু ব্যাখ্যা করা যায়। কারণ হচ্ছে যে ধরুন আপনার ভারতবর্ষে যারা মুসলমান হলেন, হ্যাঁ ঠিক ঠিক, মুসলমান যারা হয়েছে তারা কারা? তারা তো বেসিক্যালি বুদ্ধিস্ট, কারণ তারা ন্যাড়া মাথা ছিলেন সেইখান থেকে নেড়ে, তাই না? তাই তো এবারে যদি কন্ট্রাডিকশানটা ইসলামের সাথে বৌদ্ধদের কন্ট্রাডিকশানটা যদি খুব শার্প হতো, তাহলে এই ঘটনা কিন্তু ঘটতে পারতো না। এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। কোথাও কোনো রাজার ইন্টারেস্টে কোথাও আক্রমণ হচ্ছে সেটা আলাদা কথা, কারণ সেটা মধ্যযুগ জুড়ে রাজার ইন্টারেস্টে হয়েছে। কিন্তু যেভাবে আজকে দেখানো হচ্ছে যে ইসলামপন্থীরা, হ্যাঁ, ইসলাম যে ধর্মমত সেইটা হচ্ছে যে আক্রমণকারী, সেইটা যে ধ্বংসকারী, অত্যাচারকারী, এইভাবে যেটা দেখানো হচ্ছে সেটা একেবারেই ইতিহাস সম্মত কিন্তু নয়। নরেন্দ্র মোদী ঘোষণা করছেন নালন্দা শুধুমাত্র ভারতবর্ষের সম্পদ নয়, সারা পৃথিবীর একটা সম্পদ হিসেবে দেখা দেবে নালন্দা, এবং নালন্দাকে কেন্দ্র করে ভারত আবার স্বর্ণযুগে শিখরে পৌঁছে যাবে। যেখানে এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসিতেই সাধারণ ঘরের মানুষ উচ্চশিক্ষা নিতে পারবে না, ছেলে মেয়েরা, সেখানে নরেন্দ্র মোদীর এই দাবি কতটা যুক্তিগ্রাহ্য? প্রথমত তো গোটা উচ্চশিক্ষাকে মানে ক্রমশ খুবই কস্টলি করে তোলা হয়েছে। ইউনিভার্সিটিগুলো একের পর এক বেসরকারি ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, এবং সেই বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে যে পরিমাণ টাকা লোককে খরচ করতে হচ্ছে, তাতে করে উচ্চশিক্ষার দ্বার ক্রমশ বন্ধই হচ্ছে। সংরক্ষণ তুলে দেওয়া হচ্ছে। ধরুন আগে আপনার যখন সরকারি ব্যবস্থাদি ছিল, সরকারি ব্যবস্থাদির সময় হচ্ছে যে ভারতবর্ষে পশ্চাৎপদ যে জাতি বর্ণগুলি রয়েছে তাদের জন্য সংরক্ষণের একটা বড় ধরনের ছিল। যত প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে তত বেশি একটা বড় অংশের মানুষের কাছে কিন্তু ইউনিভার্সিটির দ্বার কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কারণে। ছাত্ররা ইউনিভার্সিটিতে ঢুকতে পারছে না, মানে আমি বলছি যে গরিব মধ্যবিত্ত অংশের যে ছাত্ররা তারা ইউনিভার্সিটিতে ঢুকতে পারছে না, এটা তো ঘটনা। আর একটা জিনিসও হচ্ছে আপনি দেখবেন, সেটা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানোর জন্য স্বর্ণযুগে যেতে গেলে যেটা নালন্দা মহাবিহারে ছিল তার ওই যে আপনার 436 যদি আমি মোটামুটি ওই সময়টা ধরি আর কি, তাহলে সেই সময় থেকে মোটামুটি ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এই যে এতটা বড় টাইম স্প্যান জুড়ে ভারতবর্ষে হয়েছেটা কি হয়েছে, সেটা হচ্ছে একটা মুক্ত চিন্তার আবহাওয়া ছিল। যতদিন ভারতবর্ষে বৌদ্ধদের ডমিনেশন ছিল, ভারতের 1500 বছরের বৌদ্ধ সংস্কৃতির ইতিহাস, এই 1500 বছরের সংস্কৃতির মধ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে একটা মুক্ত চিন্তার পরিমণ্ডল কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছিল। আজকে কি আছে, আপনাকে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে গেলে আপনাকে তো মুক্ত চিন্তায় যেতে হবে। একজন একটা কথা বলছেন, আর একজন তাকে খণ্ডন করছেন, হ্যাঁ, এইরকম বিভিন্ন কন্ট্রাডিক্টরি মতামত সেখানে আসছে। সেখানে একবার গৌতম বুদ্ধ এসছেন, তো তাকে কালামোরা জিজ্ঞেস করছে, আচ্ছা গৌতম তুমি একটা কথা বলো, এখানে এরকম বিভিন্ন লোক এসে বিভিন্ন কথা বলে, আমরা কোনটা নেব? তখন গৌতম বলছেন যে যেটা তোমাদের, দেখুন এটা জ্ঞান তত্ত্বের কতটা বিকাশ, যে বলছে যে যেটা তোমাদের অভিজ্ঞতার সঙ্গে মেলে তোমরা সেইটা নেবে। কি অমুকচন্দ্র অমুক বলেছেন, কি গৌতম বলেছেন, এইটা মনে করে তোমরা কোনো কিছুকে গ্রহণ করবে না। যে মত তোমাদের অভিজ্ঞতার সাথে মিলবে, এই যে যাকে আমরা বলি হচ্ছে যে মানে এপিস্টেমোলজি, ফিলোসফিক্যাল এপিস্টেমোলজির এই যে বিকাশটা বুদ্ধিস্ট ফিলোসফির হাত ধরে ভারতবর্ষে ঘটেছে, তার ফলস্বরূপ যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন মত জানার প্রতি আগ্রহ, মুক্ত চিন্তার প্রতি আগ্রহ, সেটাকে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিয়ে একজন স্বাধীন চিন্তক হিসেবে উঠে দাঁড়ানোর প্রক্রিয়া। আজকে সেটা আছে? আজকে একটা ক্লাসরুমে যদি আপনি একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাসরুমে আপনি যদি আজকে রামচন্দ্রকে নিয়ে আলোচনা করেন সোশিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে, সেইটা যদি গোপনে কোনো ছাত্র বা ছাত্রী ভিডিও করে, সেই ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে একজন শিক্ষক লিঞ্চড হয়ে যেতে পারেন। উত্তরপ্রদেশ, হরিয়ানার এটা হচ্ছে বাস্তবতা আজকের দিনে দাঁড়িয়ে। বিপুল পরিমাণ টাকার লেনদেন, টাকাও আসছে, নিজের লোককেও বসানো হচ্ছে, সব মিলিয়ে একটা হচ্ছে। এইভাবে আপনি তো শিক্ষা দীক্ষার স্বর্ণযুগ হবে না। সেই সময় দাঁড়িয়ে হিউয়েন সাং এরা যখন নালন্দায় আসছেন, সেই সময় ওই প্রবেশিকা যে পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষায় পাস করে ঢুকতে হতো, সেটা সে যেই হোক,
একদম তাই, যেই হোক, একদম তাই, যেই হোক, আপনার এইটা ছিল গৌতম বুদ্ধের শিক্ষা। এখানে খাতায় কিছু না লিখে ঢুকে পড়ছে, রামচন্দ্র লিখে দিলেই হয়ে যাবে আজকের দিনে, রামচন্দ্র, জয় শ্রীরাম, পাশ করে গেছে। কি স্বর্ণযুগটা হবে।